ধন্যবাদ দর্শকদের। আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমি আছি জহুরুল ইসলাম মুন, লিসবন থেকে। আমি পিএইচডি করছি লিসবন ইউনিভার্সিটি ফার্মাসির আন্ডারে। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন মনিরুল ইসলাম ভাই, যিনি ডেনমার্কে পড়াশোনা করছেন। আপনাদের কেউ যদি অনুষ্ঠানটা দেখে থাকেন বা শুনে থাকেন, একটু কমেন্ট করবেন যে আপনার সাউন্ড প্লাস দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। প্লিজ। আমরা একটু অপেক্ষা করব। যদি সাউন্ড বা দেখা যাচ্ছে এরকম কেউ কমেন্ট করলে দেন হচ্ছে আমি পরবর্তীতে চলে যাব কথা বলতে। জি, অবশ্যই। আমরা একটু অপেক্ষা করি। আমরা এর মাঝখানে শেয়ার দিয়ে দিই দু এক জায়গায়, কারণ যারা দেখতে পাচ্ছেন তারা তো দেখতে পাবেন ভালো মতো। তো মনিরুল ভাই কেমন আছেন? আমরা একটু গল্প করি মাঝখানে, জানতে কেমন আছেন আপনি, কেমন দিন কাটছে ডেনমার্কের জি, দিনকাল? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চলে যাচ্ছে এই দিনকাল আর কি। করোনার প্যান্ডামিকে লকডাউন টকডাউন সব মিলে আর কি, আমাদের পর্তুগাল তো লকডাউনে খুব বাজে অবস্থা ক্রিয়েট করেছে। হ্যাঁ, সুতরাং আমরা লকডাউনের ঘরে আর সেম সিচুয়েশনটাও ডেনমার্কে। ডেনমার্কে আপনার কারেন্টলি ফেব্রুয়ারি, পুরো ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন। দেখা যাক সামনে গভর্নমেন্ট আবার কি। কি স্টেপ নিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডেনমার্কে পড়াশোনা। তো আপনার কেউ যদি একটু শুনতে পান বা জানতে পারেন বা কিছু কমেন্ট করতেন, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। এখনো কোনো কমেন্টের আশায় আছি, যদি কেউ একটু কমেন্ট করতেন। আমরা একটু অপেক্ষা করি দর্শকদের জন্য, কারণ হ্যাঁ, হচ্ছে অনেক সময় অবশ্যই। আছে হ্যাঁ, তো। অডিয়েন্সরা আসুক, তাহলে তাদেরও সুবিধা হবে। কারণ আমরা রাইট টাইমে শুরু করেছি, আমরা সাধারণত রাইট টাইমে শুরু হুম। হয় না সবার প্রোগ্রাম। আমরা একটু অডিয়েন্সের সেটাই, জন্য অপেক্ষা করছি। অডিয়েন্সরা অনেক সময় দেখা যায় যে ব্যস্ত থাকে, এক্সাক্ট টাইমে এসে অ্যাটেন্ড করতে পারে না। আহ, কেউ একটু কাইন্ডলি যদি আমরা আমরা একটু শেয়ার দিয়ে দিতে পারি, যারা দেখতে চায় তাদের সুবিধার্থে। আসলে কমেন্ট কমেন্ট আসলে আমি ওকে। তো একজন বলেছেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, আমাদের মোটামুটি দর্শকরা চলে এসেছে কিছুটা। তো আমরা এখন শুরু করতে পারি। তো সর্বপ্রথম মনিরুল জি। ভাই কেমন আছেন? সুস্থ আছেন কিনা? আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি যে ডেনমার্কে কিভাবে আমরা হায়ার স্টাডিতে মানে যেতে পারি, বিশেষ করে বাঙালিদের জন্য এই ভিডিওটা। কারণ হচ্ছে আমরা বাংলায় কথা বলছি এবং বাংলায় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমরা আপনারা কমেন্ট করবেন, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সাথে সাথে আরেকটি বিষয় বলি যে আপনার এখন যে পর্তুগালে বা ডেনমার্কে সব জায়গায় প্যান্ডেমিক সিচুয়েশন, লকডাউনের মধ্যেই কিন্তু স্টুডেন্ট আসতেছে। সুতরাং আপনারা যে কেউ ট্রাই করলেও কিন্তু আসতে পারতেন সেপ্টেম্বর সেশনের। স্টুডেন্ট এখনো আসতেছে। আর ডেনমার্ক সম্পর্কে মনিরুল ইসলাম ভাই বলবেন। চলে যাচ্ছি মনিরুল ইসলাম ভাইয়ের কাছে। মনিরুল ইসলাম ভাই সর্বপ্রথম আপনি পরিচয়টা দিবেন এবং আপনি কি করছেন, কেমন আছেন? জি, ধন্যবাদ জরুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমার পুরো নাম হচ্ছিল মনিরুল ইসলাম। আমি এখানে আপনার ডেনমার্কে আইবিএ, ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি, আমার ইনস্টিটিউটটা হচ্ছে কোলিং। আমি সেখান থেকে এমবিএ কমপ্লিট করেছি। কারেন্টলি আমি আপনার হুম 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 কোপেনহেগেনে স্টে করছি।
সো কারেন্টলি ওভারঅল যে সিচুয়েশনটা ডেনমার্কের, আপনি তো জানেন যে পুরো ইউরোপে আর কি প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কম বেশি সব জায়গাতে এখন লকডাউন, এবং ডেনমার্কে হচ্ছে হলো আপনার এখন লকডাউন ফেব্রুয়ারি, এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, তো আমরা যেটা জানতে চাই সর্বপ্রথমে আসলে ডেনমার্কে পড়াশোনার জন্য আমাদের একজন বাংলাদেশি হিসেবে কি কি প্রিপারেশন নেওয়া উচিত বা কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে এবং কয়টি ইউনিভার্সিটি আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি ভাই আমাদের বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা ডেনমার্কে আসছে, ঠিক আছে, এদের মধ্যে সর্বপ্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হলো আইএলস। কারণ আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টরাই তারা সবচেয়ে সময় আইএলসটাকে বাইপাস করতে চায়। তারা ট্রাই করতে চায় যে উইদাউট আইএলস এ স্টাডি করা সম্ভব কিনা, লাইক আদার ইউরোপিয়ান কান্ট্রির মতন। বাট মানে টু বি অনেস্ট, যেটা ডেনমার্ক এটা ইম্পসিবল। উইদাউট আইএলস এ কোনোভাবেই হচ্ছে হলো আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন না, সেটা গ্রহণযোগ্য হবে না। আর বিশেষ করে এডুকেশনের দিক থেকে যদি হলো মানের দিক থেকে যদি হলো বলা যায়, তাহলে হচ্ছে হলো স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রি গুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট এডুকেশন সিস্টেম হচ্ছে হলো ডেনমার্কে। ডেনমার্ক আছে, নরওয়ে আছে, বাট ডেনমার্কের এডুকেশন সিস্টেমটা খুবই ভালো। এখানে হচ্ছে হলো আপনার আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ আর কি পাবলিক ইউনিভার্সিটিতে আইটি ফিল্ডে পড়ালেখা করছে, আপনার ফার্মাসি ফিল্ডে পড়ালেখা করছে, সায়েন্সের কিছু ফিল্ড আছে সেগুলোতে আপনার পড়ালেখা করছে। তো ওভারঅল এখানকার এডুকেশনের মান খুবই ভালো। এবং এক্সপেন্সের দিকে, বিশেষ করে টিউশন ফিজের দিকে যদি হচ্ছে হলো একটু আপনি ওভারলুক করেন, তাহলে হচ্ছে টিউশন ফিসটা তুলনামূলকভাবে আদার্স যেসব ইউরোপিয়ান কান্ট্রি আছে, ফর এক্সাম্পল লাইক সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এদের থেকে তুলনামূলক একটু এক্সপেন্সিভ। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এখানে কোন কোন ইউনিভার্সিটি বেস্ট এবং কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশিরা বেশি বিশেষ করে পড়তে যায়? অ্যাকচুয়ালি ডেনমার্কে আপনার অনেক ভালো মানে ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, এসডিইউ সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি, তারপর অহুস ইউনিভার্সিটি, অবোক ইউনিভার্সিটি, এই ধরনের কিছু ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, যেগুলোতে বেশিরভাগ মোস্ট অফ দা বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে থাকে। তো আচ্ছা, এই সেপ্টেম্বর সেশনের জন্য ডেডলাইনটা কবে একটু জানতে পারি? আচ্ছা, অ্যাকচুয়ালি ডেনমার্কে হচ্ছে হলো বছরে দুটো সেশন এদের, একটি হচ্ছে আপনার ফেব্রুয়ারি আর একটি হচ্ছে হলো সেপ্টেম্বর, ঠিক আছে। তো সম্পূর্ণ এদের অ্যাপ্লিকেশন সিস্টেমটা সেন্ট্রাল পোর্টাল এডুকেশন, যে ওয়েবসাইট আছে, যে পোর্টালটা আছে অ্যাপ্লিকেশন পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে নামটা অ্যাপ্লিকেশন জানতে ড্রপ পারবো? করতে হয়। এটা হচ্ছে হলো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল দিয়ে আপনার সার্চ করলে পোর্টালের লিঙ্কটা চলে আসে, সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়, আপনার ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। সো সেই ইমেল আইডির মাধ্যমে আপনি পোর্টালে লগ ইন করে সেখানে আপনার ইউনিভার্সিটির লিস্ট আছে। কিন্তু একটা ইনফরমেশন এখানে আমি অ্যাড করতে চাই, পোর্টাল ইউনিভার্সিটি পোর্টাল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে শুধুমাত্র আপনি পাবলিক ইউনিভার্সিটির লিঙ্ক পাবেন, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো পাবেন না। কিন্তু আপনার 2021 সালের জানুয়ারির দিকে ড্যানিশ গভর্নমেন্ট আর কি, তারা ট্রাই করছে যে পাবলিক ইউনিভার্সিটির সাথে প্রাইভেট ইউনিভার্সিটিকেও সেখানে অ্যাড করবে। আচ্ছা, আপনার আরেকটা বিষয় যে এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত যদি সেলফ ফান্ডে করতে চাই কেউ? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে গিয়ে এটা ডিপেন্ডস করে ইনস্টিটিউটের উপর। আপনার সর্বনিম্ন 100 ইউরো থেকে শুরু হয়, যেটা কিনা ড্যানিশ ক্রোনাতে আপনার 750 ড্যানিশ ক্রোনা। আচ্ছা, 100 ইউরো থেকে দেখা যাচ্ছে একশো 200 ইউরো ইউরো বা থেকে স্টার্ট সর্বোচ্চ হয়, কত? সর্বোচ্চ হচ্ছে হলো 200 ইউরো। 200 ইউরো ঠিক না, এটা আপনার সর্বোচ্চ 165 বা 75, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। ব্যাচেলারের ডেডলাইন কবে এটা কি একটু মেনশন করবেন? ব্যাচেলার মাস্টার ব্যাচেলর এই ব্যাচেলর এবং বছরে? মাস্টার্স এর এই বছরে হচ্ছে হলো এপ্রিলের দিকে, এপ্রিল পর্যন্ত সময় আছে। ঠিক আছে, কিছু ইউনিভার্সিটি, কিছু পাবলিক ইউনিভার্সিটি ডেডলাইন অলরেডি চলে গিয়েছে। ফর এক্সাম্পল আপনার রস্কিল্ড ইউনিভার্সিটি ছিল, যেখানে কিনা প্রচুর পরিমাণে বাঙালি স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে থাকে, ঠিক আছে। সো রস্কিল্ড ইউনিভার্সিটির অলরেডি 15 জানুয়ারিতে তাদের ডেডলাইন চলে গিয়েছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এছাড়াও আপনার অলবর্গ ইউনিভার্সিটি আছে, সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি আছে,
কিছু ইউনিভার্সিটি আছে যাদের ডেডলাইন এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, হয়তো লকডাউন বা প্যান্ডেমিক এর কারণে হয়তো এরকম হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় যে আরেকটা বিষয় আপনি বলেছেন আইএলটিএস আপনার লাগে, আইএলটিএস কত লাগে এবং ব্যান্ডের কোনো বিষয় এখানে হ্যাঁ, থাকে কিনা? আপনার বিশেষ করে ডেনমার্কে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে চান, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই যে ডেনমার্কে এডুকেশনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে এটা বেশ কিছু প্রোগ্রামে ক্লাসিফাইড করা। ঠিক আছে? তো একটা আছে এপি ডিগ্রি, অ্যাপ্লাইড প্রফেশনাল যাকে বলা হয়। ঠিক আছে? এপি ডিগ্রি আছে, ব্যাচেলার, টপ আপ, ব্যাচেলার প্রোগ্রাম, দেন মাস্টার্স প্রোগ্রাম। সো মোস্ট অফ দা ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে হলো ড্যানিশ কারিকুলামের আন্ডারে, আমরা পাবলিক ইউনিভার্সিটি যেটা বলে থাকি, এদের সর্বনিম্ন আপনার 6.5 থাকতে হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। ইভেন ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনার 6.5 এর নিচে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে না। আর যদি আপনি প্রাইভেট আচ্ছা ইনস্টিটিউটের দিকে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনার ওভারঅল 6 মিনিমাম থাকতে হবে, এবং ইচ ব্যান্ডে আপনার 5.5 মাস্ট থাকতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি বলেছেন 6 এবং 6.5, ওকে। আরেকটি বিষয়, যারা পিএইচডি করতে যায় তাদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট গুলো কেমন এবং তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন? অ্যাকচুয়ালি পিএইচডির যে ব্যাপারটা ডেনমার্কে, ঠিক আছে, ডেনমার্কে পিএইচডিটা বিশেষ করে আইএলস এর যে রিকোয়ারমেন্টসটা, আইএলস হচ্ছে হলো 6.5 থেকে আপনার স্টার্ট করা যায়, বাট 7 হলে খুবই ভালো হয়। আর পিএইচডির জন্য সর্বপ্রথম যেটা করতে হবে ডেনমার্কে আপনার, সেটি হচ্ছে আপনার ইনস্টিটিউটে সর্বপ্রথম তাদেরকে মেইল করে কোনো একজন প্রফেসরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সেটা প্রসিড করতে হবে। বিকজ পিএইচডির যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা, সেটি নর্মালি আপনার মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রামের থেকে একটু ভিন্ন ধরনের। আচ্ছা আচ্ছা, তাহলে ওটার ক্ষেত্রে আপনি প্রফেসর ম্যানেজ করে মানে আসতে হবে, যেমন আমরা এসেছি। আচ্ছা, আরেকটি বিষয় জি, জানতে চাইবো আপনার কাছ থেকে যে আরেকটি বিষয় জানতে চাইবো যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কি কি, মানে স্পেসিফিক করে যদি বলতেন আপনার কি কি লেগেছিল আসলে। আইএলটিএস তো আচ্ছা, বললেন, তাছাড়া কি কি লেগেছিল? এটা হচ্ছে হলো আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য, যদি একটা স্টুডেন্ট যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে আপনার বিশেষ করে বাংলাদেশে হচ্ছে হলো সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল এবং ব্যাচেলারের মার্কশিট, সার্টিফিকেট, এই হুম সব হুম। কিছু আপনার প্রয়োজন হয়। যদি কোনো স্টুডেন্ট যদি আমাদের দেশে দেখা যায় যে ব্যাচেলার করে অনেকে মাস্টার্সও করেছে, ঠিক আছে, সেই সার্টিফিকেটটা প্রদান না আচ্ছা করলেও চলে, বাট ব্যাচেলার পর্যন্ত, আনটিল ব্যাচেলার পর্যন্ত মাস্ট বি তাকে শো করতে হবে। আর যদি হচ্ছে এপি প্রোগ্রাম বা টপ আপ প্রোগ্রামে যদি আসে, এপি প্রোগ্রাম যেটা অ্যাপ্লাইড প্রফেশনাল, সেটা হচ্ছে হলো আপনার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্টাডির ডকুমেন্টস দিয়ে হয়ে যাবে। আর ব্যাচেলার টপ আপে যদি আসতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডিশনালি আপনি বাংলাদেশে 1 বছর যে হলো ব্যাচেলার পড়েছেন কোন ইনস্টিটিউটে, সেটার আপনার প্রুফ দেখাতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রুফ দেখাতে হবে, তো সেই কাগজপত্র কি ফরেন মিনিস্ট্রি যে অ্যাটাস্টেশনের বিষয় থাকে আমরা জানি বাইরের দেশে, আপনাদের দেশে এটা কি প্রয়োজন আছে কিনা? না, ডেনমার্কে আমাদের ডেনমার্কে ডকুমেন্টেশনের দিক থেকে কিছু শিথিলতা রয়েছে। ঠিক আছে? সেটি হচ্ছে হলো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে, যেমন পোল্যান্ড, পর্তুগাল, এসব কান্ট্রিতে দেখা যায় এডুকেশন করতে গেলে কিছু গভর্নমেন্টাল সাইট থেকে আপনার অ্যাটাস্টেশনের দরকার পড়ে, বাট ডেনমার্কের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, কখন লাগে, কখনোই লাগে না, না আসার পরেও লাগে কিনা এটা একটু না, বলবেন? এটা আসলে কখনোই প্রয়োজন হয় না, কারণ ডকুমেন্টস গুলো হচ্ছে হলো ড্যানিশ এম্বাসি থেকে ভেরিফাইড হয়ে করে নেওয়া হয়। আচ্ছা, তাহলে আপনি যদি এখন বলি, তাহলে আমি একটু সারাংশটা এরকম যে আমরা মার্চ বা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে অ্যাপ্লাই যদি করি, এখন ডেডলাইন যেহেতু আছে, কিছু কিছু ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চলে গিয়েছে, তো জি, যেগুলো ডেডলাইন আছে সেগুলোর জন্য আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আইএলটিএসটা রেডি রাখবো। তো আইএলটিএসটা যদি আমি অ্যাপ্লিকেশনের সময় সাবমিট নাও করি, তাও হবে আপনি যেটা বলছেন, যে যেটা হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইন ফাইনাল জি, সাবমিশন আর কি ডেডলাইনের মধ্যে জি, করতে হয়। জি, সেক্ষেত্রে তার মানে হ্যাঁ, আমি যদি আজকে অ্যাপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে উইদাউট আইএলস সেক্ষেত্রে প্রসিডিউরটা উইদাউট কি আইএলস হ্যাঁ, উইদাউট আইএলস আপনি পারবেন, আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন তাদেরকে করতে হবে, আপনার আইএলস এর রেজিস্ট্রেশন থাকতে হবে,
যে আমার অমুক ডেটে পরীক্ষা, এক্সাম শুরু হবে, আমি এক্সামটা হওয়ার পরে আমি তোমাদেরকে রেজাল্টটা প্রোভাইড করব। সেক্ষেত্রে যে আপনার রেজিস্ট্রেশনের যে কপিটা আছে সেটি আপনি অ্যাটাচ করে দিয়ে দিলে আপনি 1 মাস একটা সময় পাবেন। তারা আপনাকে একটা ডেডলাইন দিয়ে দিবে যে তুমি এই সময়ের মধ্যে আমাদেরকে আইএলটিএস এর ডকুমেন্টস সাবমিট করবে, আদারওয়াইজ তোমার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন হয়ে যাবে। আচ্ছা, তাহলে তার মানে আমি আগে হচ্ছে আমি এখন চান্স নিতে পারি যে আমি একটা পোর্টাল খুলে আর কি আমি সাবমিশনটা শুরু করতে পারি। আর আমি একটা জি, ডেডলাইনও মেক করতে পারি যে আমার অমুক তারিখে আইএলটিএস পরীক্ষা আছে, সুতরাং আমি সেই তারিখে তোমাদেরকে আইএলটিএস দেবো, আমি প্রমিস করছি। আচ্ছা, জি। এরপরে আমরা যদি সেলফ ফান্ডে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি আর স্কলারশিপ সুবিধাগুলো কেমন কেমন এগুলো একটু যদি বলতেন। স্কলারশিপ কি কি স্কলারশিপ আছে, সুবিধাগুলো কেমন? ওকে, ডেনমার্কে হচ্ছে হলো বেশ কিছু ইউনিভার্সিটি, আপনার পাবলিক ইউনিভার্সিটি বিশেষ করে স্কলারশিপ আপনার প্রোভাইড করে থাকে। বাট এটা ডিপেন্ডস করে সম্পূর্ণ যে আপনি কোন কোর্সের উপর আসছেন। ফর এক্সাম্পল, বিজনেস কোর্স গুলো যেগুলো থাকে, বিজনেস রিলেটেড, এইসব কোর্সে আপনার স্কলারশিপ পাওয়া খুবই টাফ। অ্যাকচুয়ালি বলতে গেলে পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আইটি রিলেটেড যেসব কোর্স থাকে, আইটি রিলেটেড, আপনার মেডিকেল সায়েন্স রিলেটেড যেসব কোর্স কোর্স থাকে, ইঞ্জিনিয়ারিং যেসব কোর্স থাকে, এগুলোতে আপনি স্কলারশিপ 100% স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি ভালো থাকে। আচ্ছা, আর সেই এবং ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি স্কলারশিপের আর যে ব্যাপারটা, কি কি হ্যাঁ, পেতে হয় আর কি? স্কলারশিপের যে সুবিধাটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট অফ অল আপনার টিউশন ফিস সম্পূর্ণ ওয়েভার পাচ্ছেন, ঠিক আছে। প্লাস আপনি গভর্নমেন্টের থেকে পার মান্থ একটা স্টুডেন্টের যে অ্যাকোমোডেশনের যে কস্ট সেটা বেয়ার করে। ফর এক্সাম্পল, হার্ডলি কত সেটা টাকা? আপনার 6,500 অর 7,000, ডিপেন্ডস, এটা ইনস্টিটিউটের উপর ডিপেন্ডস করে। কিছু ইউনিভার্সিটি আছে আপনার 8,000 পর্যন্ত বেয়ার করে, কিছু ইউনিভার্সিটি 7,000 পর্যন্ত বেয়ার করে। আচ্ছা, এটা ক্রোনাতে বলছেন, এটা বাংলা মানে বাংলা টাকায় কত? হ্যাঁ, আমাদের কারেন্সিতে যদি কনভার্ট করা যায় নিয়ার অ্যাবাউট 80 to 1 লাখ বিডিটির মতন আর কি চলে আসে, যেটা দিয়ে একটা স্টুডেন্টের অ্যাকোমোডেশন কস্ট খুব অনায়াসেই হয়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয়, একটা প্রশ্ন এসেছে আপনাদের এই সম্পর্কিত, এই প্রশ্নটা নিচ্ছি। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, উনি হচ্ছে SM ফাজলে রাব্বি। আপনি দেখতে পাচ্ছেন মনে হয়, পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন, এর জন্য জি, ভাষা কোনো ফ্যাক্টই না, বা পার্ট টাইম জবের জন্য সপ্তাহে কত ঘন্টা অ্যালাউ করে? আশা করি SM ফজলে রাব্বি ভাইয়ের প্রশ্ন উত্তর দিবেন। জি। রাব্বি ভাই যে কোয়েশ্চেনটা করেছে, হ্যাঁ, ডেনমার্কে আপনার পার্ট টাইমে জবের খুব ভালো অবস্থান আছে। এখানে আপনার ভাষাগত দিক থেকে যে ব্যারিয়ারটা, ডেনমার্কে কিন্তু এটা আমাদের অনেকেই আর কি, আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টরা জানে না যে ডেনমার্কে কিন্তু ইংলিশটা খুবই ভালো চলে। এখানে মোটামুটি সবাই ইংলিশ বলতে পারে, ঠিক আছে। এবং ওয়েল প্রনাউন্সিয়েশন তাদের, তারা খুব ভালো ইংলিশ বলতে পারে। পার্ট টাইমের ক্ষেত্রে হচ্ছে হলো জবের ক্ষেত্রে জব পাওয়া যায়, ভাষাগত দিক থেকে সেটার কোনো ব্যারিয়ার থাকে না। আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি সপ্তাহে সর্বোচ্চ 80 ঘন্টা, মাসে 80 ঘন্টা আর কি জব করতে পারবেন। তো সপ্তাহে 20 আওয়ার্স করে আর কি আপনাকে পারমিট দিয়ে ইস্যু করা হবে। আরেকটি আর বিষয় যেটি সেক্ষেত্রে বা আরেকটি বিষয়, কি ধরনের সেক্ষেত্রে জব আপনার সাধারণত বাঙালিরা ওখানে পেয়ে থাকে পার্ট টাইম? অ্যাকচুয়ালি এটা যদি আপনার একটু মেনশন পার্ট টাইম করতেন। জবগুলো, হ্যাঁ, পার্ট টাইম জবগুলো হচ্ছে রেস্টুরেন্টের জব কিছু থাকে, রেস্টুরেন্টের জব আছে, ঠিক আছে। সাধারণত যেগুলো অড জবগুলোই আর কি মোস্ট অফ দা স্টুডেন্টরা করে থাকে। হুম হুম। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এই বিষয়টা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এখানে লিভিং এক্সপেন্সটা কেমন, বা কত টাকা পার একজন স্টুডেন্টের জন্য বা একজন ওয়াইফ সহ কিরকম হতে পারে? জি। আরেকটা ব্যাপার একটু আমি আপনাকে অ্যাড করতে চাই, যে হচ্ছে হলো অনেকের আর কি কোয়েশ্চেন থাকে যে, বা অনেকে মনে করে যে ডেনমার্কে ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট নিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা। এটা এটা ডেনমার্কের ক্ষেত্রে এটা খুব ভালো একটা অপরচুনিটি যে একজন স্টুডেন্ট, একজন অ্যাপ্লিকেন্ট হচ্ছে আপনার, তার ডিপেন্ডেন্ট যদি থাকে একসাথেই সবাই অ্যাপ্লাই করতে পারবে। যদি কিনা অ্যাপ্লিকেন্ট যদি গ্র্যান্ট
করে, তার ভিসা যদি গ্র্যান্ট করে, সেক্ষেত্রে ডিপেন্ডেন্টের ভিসা অটোমেটিকলি গ্র্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো জটিলতা থাকে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে, স্টুডেন্টরা বিশেষ করে যে মেইন অ্যাপ্লিকেন্ট থাকে, মেইন অ্যাপ্লিকেন্টের অন্যান্য দেশে যেমন ইউকে বলেন, কানাডা, অস্ট্রেলিয়া, এসব কান্ট্রিতে দেখা যায় ব্যাংক ব্যাংকে ফান্ড দেখতে চায়, ঠিক আছে, আদার্স গভর্নমেন্টাল লাইক ট্যাক্সের কিছু কাগজপত্র, অনেক কোয়ারি থাকে। সো এইসব দিক থেকে ডেনমার্কটা সম্পূর্ণ নিরাপদ আমি মনে করি, কারণ একজন অ্যাপ্লিক্যান্ট, একজন স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে, তার কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, তার প্রুফ অফ ফান্ডও দেখাতে হয় না, কোনো কিছু দেখাতে হয় না, জাস্ট সে টিউশন ফিস পে করেছে কিনা, এটাই হচ্ছে হলো তার প্রুফ অফ ফান্ড হিসেবে এরা কাউন্ট করে নেয়। আর যদি কিনা আচ্ছা, একজন তার মানে ডিপেন্ডেন্ট, আপনার তার সাথে যদি ডিপেন্ডেন্ট থাকে, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আপনার মিনিমাম 10,000 ইউরো, ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশি টাকায় 10 লাখ টাকার সমপরিমাণ, অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে সেটা দেখাতে হবে যে আমার ডিপেন্ডেন্টের জন্য আমার সেভিংস আমার সাথে আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি কেউ অ্যাডমিশন পেয়ে যায় সেই ক্ষেত্রে ভিসার ব্যারিয়ারটা খুবই কম। ভিসা সাবমিশন ব্যাপারে একটু যদি বলতেন কি কি ডকুমেন্ট লাগে, আর লিস্ট সম্পর্কে কোনো আপডেট আছে কিনা, এবং সামনে কোথায় ভিসা জমা দিতে হয়, আপনাদের ভাইবা হয় কিনা? ভিসার সাবমিশনের যে ব্যাপারটা, বিশেষ করে যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো অফকোর্স আপনার এডুকেশনাল ডকুমেন্ট সবকিছু আপনার সাথে রাখতে হবে। সেই সাথে করে ইনস্টিটিউট থেকে যেসব ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করবে, অ্যাকচুয়ালি ডেনমার্কের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আপনি যখন ইনস্টিটিউট থেকে অফার লেটার রিসিভ করবেন, সেই সময় ইনস্টিটিউট সেখানে আপনাকে মেনশন করে দিবে যে তুমি এখন টিউশন ফিস পে করো, একটা অ্যামাউন্ট তারা বলে দিবে যে তুমি টিউশন ফিস পে করো, প্লাস একটা ফি থাকে ড্যানিশ ইমিগ্রেশনের, যেটাকে বলা হয় কেস অর্ডার আইডি ফি। সেটা আপনার ইনস্টিটিউট বলে দেয় যে এটা পে করলে ইনস্টিটিউট হচ্ছে আপনার ভিসা ফর্মটা ফিল আপ করে দিবে। ভিসা ফর্মের হচ্ছে দুটো পার্ট থাকে, তো সেকেন্ড পার্টটা ইনস্টিটিউট আপনাকে কমপ্লিট করে দিবে, ফার্স্ট পার্টটা আপনার নিজে কমপ্লিট করে নিতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে হলো এডুকেশনাল ডকুমেন্টস লাইক সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, ব্যাচেলার এডুকেশনের সার্টিফিকেট, মার্কশিট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে পাসপোর্টের যে ব্যাপারটা, ফুল পাসপোর্টটা আপনার ফটোকপি করে নিতে হবে, স্ক্যান কপি করে নিয়ে নিয়ে নিতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটির যে ডকুমেন্টস, অফার লেটার, টিউশন ফিস পে করেছেন সেটা, কেস অর্ডার আইডি ফিট যে রিসিপ্ট, সেই রিসিপ্ট, এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই সব কিছু আপনার একসাথে করে ভিএফএস এ গিয়ে, বাংলাদেশের গুলশানের ভিএফএস এর ড্যানিশ এম্বাসির সাথে ভিএফএস এর যে অফিস আছে, ওখানে গিয়ে আপনার ফাইল সাবমিট করতে হবে। আর ভিসার ব্যাপারে বাংলাদেশে, যেহেতু ড্যানিশ এম্বাসি বাংলাদেশে অপারেট করছে, সো আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি সেটা ড্যানিশ এম্বাসি থেকেই, বাংলাদেশের ড্যানিশ এম্বাসি থেকেই আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। স্টুডেন্টদের, বিশেষ করে স্টুডেন্টদেরকে, আপনার যে মেন অ্যাপ্লিকেন্ট থাকে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউটা রাফলি মানে সর্বোচ্চ বলতে গেলে 30 মিনিটস, ডিপেন্ডস করে যে আপনি কতটুকু ইন্টারেক্ট করতে পারছেন ভিসা অফিসারের সাথে, এটার উপর ডিপেন্ডস করে আপনার সময়টা হয়ে থাকে। আচ্ছা, আরেকটি বিষয় যেটি আমরা জানতে চাই যে আসলে সবার একটাই প্রশ্ন থাকে যে আসলে ডেনমার্কে আসলাম পড়াশোনার টাকা পয়সা খরচ করে, সুতরাং একটা হুম। স্টুডেন্ট যদি আসতে চায় রাফলি কত টাকা জি। খরচ হতে পারে সেলফ? স্কলারশিপ তো সেটা আলাদা ইস্যু, কারণ স্কলারশিপ তাকে অর্জন করতে হবে। আর যদি আপনি কত টাকা খরচ হতে পারে, কত টাকা ফার্স্ট টিউশন ফি দিতে হয়, এবং তারপরে কত টাকা দিতে হয়, এবং ডেনমার্ক আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে, এবং ডেনমার্কে আসার পরে কত টাকা ইনকাম সে করতে পারবে, কতদিন প্রোগ্রামের জন্য কিরকম ইনকাম হতে পারে, এবং সেই ইনকাম দিয়ে সে টিউশন ফি মানে মানে তুলতে পারবে কিনা, থাকা খাওয়ার কোনো প্রবলেম হবে কিনা। অনেক লম্বা প্রশ্ন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি পার্ট বাই পার্ট আপনাকে আমি অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট যেটা আপনি কোয়েশ্চেন করলে যে একটা স্টুডেন্টের কত টাকা খরচ যাবে ইনিশিয়ালি, একটা স্টুডেন্ট পড়তে আসলে, আমি সর্বপ্রথম বলে দিই যে যেহেতু আমি বলেছি যে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি দুটো টিউশন ফিস দুই ধরনের হয়ে থাকে। সর্বোচ্চ একটা মাস্টার্স প্রোগ্রামে আপনার সর্বোচ্চ 20,000 ইউরো
ইটস মিন লাইক বাংলাদেশি টাকায় 20 লাখ টাকা আপনার 2 বছর একটা মাস্টার্স প্রোগ্রামে খরচ হয়ে যায় একটা স্টুডেন্টের। সেক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি টাকাটা বিশ যখন লাখ একটা কিভাবে দিবেন? বিশ বুঝতে লাখ পারছি। টাকার আর কি ফুল টিউশন ফিসটা আমি বললাম, ঠিক আছে? তো এখন ইনস্টলমেন্ট বা আপনি টিউশন ফিসটা কিভাবে পে করবেন, দেখা যায় পাবলিক ইউনিভার্সিটি থেকে যখন আপনার অফার লেটারটা প্রোভাইড করে সেক্ষেত্রে ওরা তখন বলে দেয় যে তুমি ফার্স্ট ইনস্টলমেন্ট পে করো, ফার্স্ট সেমিস্টার টিউশন ফিস পে করো। সেটা নিয়ার অ্যাবাউট আপনার বাংলাদেশি টাকায় 6 লাখ টাকার মতন হয়ে থাকে সর্বোচ্চ, ঠিক আছে? 6 থেকে 6.5 লাখ টাকার মতন হয়ে থাকে। সো আপনি সেটা পে করে দিলে ইউনিভার্সিটি আপনাকে ভিসা ডকুমেন্টস যা যা আছে সবকিছু প্রোভাইড করে দিয়ে দিবে। আপনি ডেনমার্কে আসার পরে যে পার্ট টাইম যখন কাজ যখন শুরু করবেন, সেক্ষেত্রে হচ্ছে পার্ট টাইম জব করে আপনি আপনার অ্যাকোমোডেশন কস্ট নির্দ্বিধায় তুলতে পারবেন, ঠিক আছে? আর সামার যে ভ্যাকেশনটা থাকে বিশেষ করে আপনার জুলাই থেকে জুন থেকে অগস্ট পর্যন্ত, জুন জুলাই আগস্ট এই 3 মাস একজন স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারবে, ঠিক আছে? উম, আপনার ফুল টাইম বলতে যেটা বুঝায় যে হচ্ছে হলো 160 ঘন্টা বা এর থেকে বেশিও যদি একটা স্টুডেন্ট যদি কাজ করে, 200 ঘন্টা 300 ঘন্টা পার মান্থ সে যদি কাজ যদি করে, সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার্স নেই। সো সামারের টাইমটা হচ্ছে গিয়ে উম মোটামুটি বলা চলে যে আপনি ফুল টাইম যদি কাজ ভালো মতন যদি করতে পারেন, সেক্ষেত্রে টিউশন ফিসের নেক্সট আপনার যে পেমেন্টটা, নেক্সট পেমেন্টটার আপনি অ্যাচিভ করতে পারবেন, সব খরচ বাদ দিয়ে আপনি করতে পারবেন। মানে ধরেন বাট জুন, আচ্ছা, জুন জুলাই অগস্ট আমি ধরে নিলাম 3 মাস। তিন জি, মাসে আমার কত টাকা ইনকাম হতে পারে আপনার কাছে মনে হয়? এটা ডিপেন্ডস করছে যে আপনি কি ধরনের কাজ করছেন, বিকজ এখানে হচ্ছে হলো ডেনমার্কের যে নর্মালি স্যালারির আর যে কি, ইস্যুটা, এভারেজ আমি। হুম, হুম, হুম। এভারেজ এভারেজ হচ্ছে হলো আপনি ধরেই নেন যদি হচ্ছে হলো আপনার বিফোর ট্যাক্স এর আগে যদি আপনার স্যালারি পার আওয়ার যদি হয়ে থাকে 120 ক্রোনা, আপনি যদি হচ্ছে হলো 200 ঘন্টা যদি কাজ করেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার 24 থেকে 25 হাজার ক্রোনার মতন আসছে। এর উপর আবার ট্যাক্স ডিডাকশন আছে, তো ট্যাক্স বাদ দিয়ে আপনার দেখা যায় 15-16 হাজার ক্রোনার মতন আপনার হয়ে যায় পার মান্থ। পার মান্থ 15-16 হাজার ক্রোনা বাংলাদেশি কত টাকা আমি এটা জানি না, সরি। আহ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশি টাকা বিদেশে এখানে এসে তো বাংলাদেশি টাকা কাউন্ট করলে তার তো চলবে না। এটা যে দেশে আপনি থাকবেন সে দেশের কারেন্সির উপর বেস করে কিন্তু আপনার মেন্টালিটিটা সেট করতে হবে যে আমি সেখানে যে কারেন্সি সেটার উপরেই আমার সবকিছু আমার নির্ভর যে করবে। বাংলাদেশের জন্য আর কি, আমি যেহেতু বাংলাদেশের জন্যই আর কি আপনাকে, তাদের আর কি। এটা আপনার মান্থলি ধরে রাখেন যে হচ্ছিল 1.5 থেকে 2 লাখ টাকার মতন আপনি ইনকাম করতে পারবেন। এটা আমি আপনাকে মিনিমাম বললাম। এটা ডিপেন্ডস করে যে হচ্ছে হলো কাজ আপনি কতটুকু আপনার লোড নিতে পারছেন, সেটার উপর ডিপেন্ডস করছে। ধরে নিলাম কিন্তু 1.5 থেকে 2 লাখ ডেনমার্কের টাকা। সবচাইতে ভালো একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে যদি কারো যদি ডিপেন্ডেন্ট সহ যদি আসে, ডিপেন্ডেন্ট হচ্ছে হলো ফুল টাইম কাজ করার পারমিট পেয়ে যাবে সাথে সাথেই। তো তার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার থাকতেছে না, সে এভরি এভরি মান্থ 160 আওয়ার্স করে কাজ করতে পারতেছে। বাবু মানে বাচ্চা সহ আসার কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, না না কোনো প্রবলেম নেই। ডিপেন্ডেন্ট বলতে বোঝায়, ডিপেন্ডেন্ট বলতে যে শুধু ওয়াইফ বা হাজবেন্ড কে বোঝায় সেটা কিন্তু না। ডিপেন্ডেন্ট বলতে আপনার স্পাউস আছে, আপনার যদি হচ্ছে হলো আহ বাচ্চা থাকে, সেক্ষেত্রে বাচ্চা সহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মন ভাই আছেন নাকি?
আমি দুঃখিত আর কি, একটু আমার লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আর একটু প্রশ্ন আচ্ছা ছিল আচ্ছা। একটা সুন্দর question। আমার একটু ইন্টারনেট যদি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আল মামুন রিয়াল প্রশ্ন করছে, স্পাউস যদি কোনো ছোট বিজনেস করতে চাই এটা কি সম্ভব কিনা? ভাইয়া আমি, এটা খুব একটা কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন আপনার, ঠিক আছে, যেটা কিনা নর্মালি এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আমি ডেনমার্কে আপনার আদার্স আমার অনেক পরিচিত ভাইয়ারা যারা অনেক বছর ধরে ডেনমার্কে থাকছেন, যারা পিআর হোল্ড করে আছেন, তাদের এক্সপিরিয়েন্সের থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, অ্যাকচুয়ালি ভাইয়া এটা খুবই ডিফিকাল্ট। এটা ডেনমার্কে একটা বিজনেস ওপেন করতে চাইলে আহ এটা খুবই কমপ্লিকেটেড, কারণ গভর্নমেন্টের অনেক রুলস থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা হয়ে উঠবে না। আচ্ছা, বা আমরা শেষ করবো। শেষ করার আগে একটু বিষয় বলে রাখি যে আরেকটি বিষয় আমার জানা ছিল মনিরুল ইসলাম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে এই যে আমরা আসলাম, এই সেটেলমেন্টের ইস্যুটা কেমন? আমার যেমন পর্তুগালে 5 বছর থাকার পরে পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারেন, তো আহ ডেনমার্কের সেটেলমেন্ট ইস্যুটা কেমন এবং কিভাবে হয়ে থাকে, তারা কিভাবে পিআর পায় বা কিভাবে পাসপোর্ট পেয়ে থাকে? আহ ডেনমার্কের যে সেটেলমেন্টের যে ব্যাপারটা, ঠিক আছে, এটা আসলে আহ তাদের ল অনুযায়ী হচ্ছে হলো সেটেলমেন্টের পিআর অ্যাপ্লাই করার অপশন আছে আপনার, বাট এটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। নর্মালি এটা হয়ে ওঠে না বিকজ অফ তাদের যে রিকোয়ারমেন্টসটা রিকোয়ারমেন্টসটা খুবই হাই হাই প্রোফাইল একটা রিকোয়ারমেন্টস থাকে, স্পেশালি আপনার যে অ্যানুয়াল ইনকামটা এবার 2021 সালের জানুয়ারিতে গভর্নমেন্ট নতুন করে অ্যামেন্ডমেন্ট করেছে। বিগত বছরে যেটা কিনা অ্যানুয়াল ইনকাম ছিল বিফোর ট্যাক্স আপনার আহ প্রায় 3,30,000 ক্রোনার মতন, সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 4 লাখ, 4.5 লাখ ক্রোনার মতন। সো ইটস ইম্পসিবল, লাইক আপনি যদি কোনো জব না করেন, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা অ্যাকুমুলেট করা পসিবল হয়ে ওঠে না। সো রাইট নাও আমি বলবো যে ডেনমার্কে সেটেলমেন্টটা খুবই একটু ডিফিকাল্ট হয়ে উঠছে এক্ষেত্রে। এছাড়া আর কি, স্কিল জবেও কি সেক্ষেত্রে, সম্ভব কিনা? আমি সরি। ধরেন একজন ডাক্তার বা একজন গবেষক বা একজন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার বা একজন ভালো মানের, তাদের ক্ষেত্রে হ্যাঁ, যদি পসিবিলিটি আছে কিনা? তার ক্ষেত্রে পসিবিলিটিস বলতে, যেমন আপনি যাদের যেসব প্রফেশনাল কথাগুলো মেনশন করলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, বা আইটি রিলেটেড আর কি, আইটি কোনো প্রফেশনের যারা, তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি আছে, বাট এটা ডিপেন্ডস করবে যে আপনাকে যদি হলো কোনো কোম্পানি, পজিটিভ লিস্টের কোনো কোম্পানি যদি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে। এটা কত পার্সেন্ট? মানে ধরেন আমি একজন পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি করতে গেলাম, সেক্ষেত্রে আমার সম্ভাবনা মানে আছে কি নাই, এটা আমি সরাসরি জানতে চাচ্ছি পার্সোনালি আর কি। এটা, হ্যাঁ, এটা এখন ডিপেন্ডস করবে আপনার সম্পূর্ণ কোয়ালিফিকেশনের উপর, আপনি জব পাচ্ছেন কিনা সেটার উপর ডিপেন্ডস করবে। আচ্ছা, তো সব বিষয় মনে হয় জানতে পেরেছি। আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে আপনি একটু বলবেন, আমরা দর্শকের কাছ থেকে বিদায় দিব। তার আগে আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে আর আপনার শুভকামনা আহ থাকলে। ধন্যবাদ ভাইয়া। দর্শকের পক্ষে আমার আমার কাছ থেকে বলা একটা জিনিস, যে যদি ডেনমার্কে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, সেপ্টেম্বর সেমিস্টারের জন্য, তাহলে আমি অ্যাডভাইস করব যে খুব দ্রুতই অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, বিকজ এখানে প্লেসমেন্টেরও কিছু ব্যাপার থাকে। সো সেক্ষেত্রে আর কি অ্যাপ্লাই দ্রুত করে দেওয়াই উচিত। হুম। আর উইদাউট আর আর আইএলস এ আরেকটা আমি রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট ডেনমার্কের ব্যাপারে কেউ এই মন্তব্যটা কারো কাছ থেকেই যদি আপনি শুনেন যে উইদাউট আইএলস এ ডেনমার্কে পসিবল, তাহলে আপনি মনে করবেন সেই ব্যক্তি বা সেই পার্সন আর কি আপনাকে সম্পূর্ণ একটা ফেক হোপ দিচ্ছে, যেটা কিনা কখনোই পসিবল না। সো কারণ আইএলসটা রিকোয়ারমেন্টে এটা মাস্ট, ম্যান্ডেটরি। এটা ম্যান্ডাটরি, এটার প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সময় দিলেন অনেক কষ্ট করে এই প্যান্ডেমিকের মধ্যে। আপনার ধন্যবাদ অসংখ্য মন ধন্যবাদ ভাইয়া, হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততার সময় থেকে সময় বের করে আজকে এই ইভেন্টটা অর্গানাইজ করেছেন। আশা করি আমরা ভালো কিছু অর্জন করব, যে আমরা যারা হায়ার স্টাডির জন্য
বাইরে আসতে ইচ্ছুক তাদের জন্য ছোট ছোট ভাবে এইভাবে প্রোগ্রাম আমরা যদি রান করি এবং তাদের তথ্যগত ভাবে যদি আমরা যারা এখানে থাকি তারা যদি জি। এই তথ্যগুলো শেয়ার করি তাহলে অথেন্টিক এবং কোয়ালিটি তথ্য মানে ইনফরমেশন যদি আমরা দিয়ে থাকি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য তাদের জন্য অনেক অনেক খুব বড় বড় উপকার হবে। সুতরাং আমি মনে করি আপনার যে আজকে যে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝে তার জন্য আন্তরিক আন্তরিক ভাবে ধন্যবাদ। হোপ আপনাকে অনেক আসলে ধন্যবাদ ভাইয়া। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি অনেক ধন্যবাদ ব্যস্ত থাকেন। ইনশাল্লাহ আমরা আমরা কল্যাণ অর্থেই এই বিষয়গুলো কাজ করে থাকি তার মধ্যে এটি একটি ইনফরমেশন দিয়ে থাকি আমরা খুব ভালোভাবে চেষ্টা করি যে মূল ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশনটা দেওয়া। আপনি যে জি। আজকে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং লিসবনে দাওয়াত আপনাকে, ভবিষ্যতে লিসবনে আসবেন এবং খেলা ইনশাল্লাহ। করবেন ঘুরবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও যদি হ্যাঁ, অবশ্যই আপনিও ডেনমার্কে আসবেন। ডেনমার্কে এসে ওভারঅল সিচুয়েশনটা আপনি দেখে যাবেন, ঘুরে যাবেন। আমি ঘুরতে যাবো, ইনশাল্লাহ ঘুরতে যাবো, আমার একটা ইনশাল্লাহ ইচ্ছা আছে। তো দর্শকদেরকে কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আমি জহির ইসলাম লিসবন থেকে। মনির ইসলাম ভাই আজকে যোগ দিয়েছিলেন আপনি ডেনমার্কে পড়াশোনা ইস্যুতে, অনেক বিষয়গুলো আমরা কথা বললাম। আপনারা আরো হয়তো হয়তো আমরা অনেক অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের ইনফরমেটিভ এবং বেসিক কোশ্চেন অ্যান্সার থাকবে। সুতরাং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে শুভকামনা জানিয়ে, বাংলাদেশে এখন রাত যদিও আমার এখানে বিকেল, তো সবাইকে শুভরাত্রি এবং যারা এখানে আছেন তাদের সবাইকে গুড আফটারনুন এবং সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু জি। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।